গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের জন্য নির্ধারিত এবং প্রয়োজনীয় বিভিন্ন আইন ও নীতিমালা সম্পর্কিত একটি বইয়ের উদ্বোধন হলো ভারতীয় ভাষা পরিষদের সভাঘরে। সাম্প্রতিক সামাজিক মাধ্যমের ব্যবহারে গণমাধ্যম আইন এবং নীতিমালা কিভাবে আরোপিত হয় সে বিষয়ে বইটিতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন লেখিকা অধ্যাপিকা মৌমিতা দে দাস। ছিলেন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী, কর্নেল শান্তনু রায়, প্রসেনজিৎ বক্সী, রাজশ্রী শুক্লা প্রমুখ। ফ্রিডম অফ এক্সপ্রেশন কিভাবে ওয়াকিবহাল হবে সেটা খুবভাবে জরুরি আজকাল। এই দিনে দাঁড়িয়ে আমরা যখন বলি মিডিয়া লিটারেসির কথা, প্রত্যেকটি মানুষের নিজের রাইটস সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া খুব জরুরি। এই বইটিতে শুধু স্টুডেন্টদের জন্য সেটাই নয়, সাধারণ মানুষের জন্যও অনেক বড় একটা জায়গা খুলে দেবে। সংবাদপত্র যেহেতু সবকিছুকে বিস্তার করে থাকে, সমস্ত কিছুর উপরে, সেটা বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক, অর্থনীতি হোক, সবকিছুই সংবাদপত্রে স্থান পায় এবং তাদের প্রত্যেকটার উপরে সংবাদপত্রের একটা প্রভাব আছে, যার ফলে সাংবাদিকতাটা একটা বিশেষ আইন অনুসারে হওয়াটা খুব বাঞ্ছনীয়। এই যে বাঞ্ছনীয়তাটা, এটা কিন্তু আমাদের আজকে শুরু হয়, বহুদিন আগে থেকে এটা শুরু হয়ে গেছিল। খুব বেশি করে যেটা দেখা যায় না, সংক্ষেপে করেছে বর্তমান গ্রন্থপত্রী প্রেস হিস্ট্রি একটা বিবরণ দিয়েছে। একমাত্র ইনস্টিটিউশন যে আরো তিনটি গণতন্ত্রের স্তম্ভ লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারিকে প্রশ্ন করতে পারে। আজকের বই লঞ্চ হচ্ছে দ্য ডাইনামিক্স অফ মিডিয়া লজ এন্ড এথিক্স ইন ইন্ডিয়ান কনটেক্সট। এই বইটি শুধু যে মিডিয়া লজ মানে মিডিয়ার যে স্টুডেন্ট বা লিগাল স্টুডেন্ট তাদের জন্য শুধু নয়, সাধারণ মানুষজন তাদের রাইটস নিয়েও তারা এই বইটি রেফার করতে পারেন। এই বইটি আমি রেখেছি ইউজিপিটি ক্যারিকুলামকে মাথায় রেখে, পুরোটাই কভার করছি ইনক্লুডিং দিনামা। And now the time, the invitation ceremony. Now. Where information travels faster than thoughts, and where media plays a vital role in shaping public opinion, democracy, and social behavior. Understanding the legal framework which governs आप देख रहे हैं, मैं मौमिता जी से बात कर रही हूँ। उनकी ये पुस्तक छपी है द डायनामिक ऑफ मीडिया लॉ इन द इंडियन कॉन्टेक्स्ट। तो यह पुस्तक आज की जो मीडिया में लॉ चल रहे हैं उसके ऊपर पूरा है, और ये स्नातक और स्नातक कोर्स के जो बच्चे हैं उनके बारे में उनको अगर जानकारी चाहिए तो ये पुस्तक पढ़ के आप ले सकते हैं। और साधारण लोग जो पढ़ना चाहे मीडिया लॉ को, उनके लिए भी ये मौमिता दे दास की पुस्तक लिखी हुई आप पढ़ सकते हैं। मैं सदीनामा से मीनाक्षी सांगलिया आपको इस पुस्तक की जानकारी दे रही हूँ। भैया थोड़ा चेहरा
direction. So on হতে পারে যে যারা পাঠক তাদের দ্বারাই, যারা দর্শক তাদের দ্বারাই সম্পূর্ণভাবে পদদলিত। কারণ আমি এই কারণে বললাম, দায়টা আমি পাঠক এবং দর্শকদের হাতে তুলে দিলাম। তার কারণটা একটা খুব বাজে প্রযুক্তিগত দিক। যে সময় থেকে সামাজিক মাধ্যম আমাদের জীবনকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে এবং যে সময় থেকে মোবাইলে ফ্রন্ট ক্যামেরা চালু হয়েছে, সেই দিন থেকে এই আইন এবং এথিক্স বিষয়টা সম্পূর্ণভাবে পদদলিত। তার কারণটা হচ্ছে কি, যে যারা এই দুটো বিষয়কে আবিষ্কার করেছেন, সামাজিক মাধ্যম এবং মোবাইলের ফ্রন্ট ক্যামেরা, তারা একটা জিনিস খুব ভালো করে জেনেছেন বা বুঝেছেন বা গবেষণা করেছেন, সেটা হচ্ছে যে জনগণের বা ভিড়ের মব সাইকোলজি। ভিড়ের সাইকোলজি এটাই যে তারা নিজেকে দেখাতে চায়, সবসময় নিজেকে দেখাতে চায় এবং আমি কতটা গ্লোরিফাইড সেটা সমাজের কাছে প্রমাণ করতে চায়। তার পাশাপাশি আমি যে ছবি তুললাম, সেই ছবিটার মধ্যে কতটা প্রাণ আছে বা কতটা মৃত্যু আছে, এটা মানুষকে বোঝানোর জন্য সঙ্গে সঙ্গে সেটা আমরা সমাজ মাধ্যমের মাধ্যমে সমাজে আরো কয়েক কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং তার মধ্যে একটা অদ্ভুত পৈশাচিক আনন্দ অনুভব করি। এই মনস্তত্ত্বটা যেদিন থেকে যারা প্রযুক্তির বিজ্ঞানী তারা বুঝতে পেরেছেন যে মানুষের মানসিকতাটা এরকম, সেদিন থেকে সাংবাদিকতা, আইন এবং এথিক্স এই দুটোরই বিসর্জন ঘটেছে। আমরা যখন রেডিওর যুগে ছিলাম বা খবরের কাগজের যুগে ছিলাম, তখন আমাদের কাছে একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে সম্পাদককে চিঠি লেখা বা রেডিওর কোনো একজন তিনি পোষক বা পোষিকা থাকতেন, অনুষ্ঠান পরিচালনা করতেন, তাকে চিঠি লেখা হতো। সাধারণভাবে এই Center of Art Studies, Vishal, Dr. Pranati. Like Madam said also, I am not either linked with media or journalism by any chance, but I read and write. So whatever I know about the writer, Srimati Momita Dedas, she is an acclaimed educationist, an academician, and also she has been into journalism and has also got the Best Teachers Award. And I really congratulate her for having written this book, Dynamics of Media Law in Indian Context. I think whatever I learned little of this subject, this was a must, because this book, whatever I ran through it by something sent to me, it covers media acts, laws for journalism, because in today's world, as we all know, people are running after TRP ratings, but then that has to be correct reporting, correct journalism, that is called responsible journalism. So I feel that anybody in this field must go through this book, because it is covering all the aspects, the acts and the laws, along with case studies. Like even Srimati Momita brought out in her little introduction to the book, she has covered case studies with her experiences, where she has worked when she was working for Hindustan Times. So it will make a lot of difference for budding journalists, because journalism has gone into the electronic stream, and reporting, like I said, has to be responsible, has to be the truth. But then
there are rules governing it which must be known to everybody. Also, she has covered the aspects of digital laws, the cyber laws, and that has been also encompassed with artificial intelligence, but not artificial. But digital and cyber has been covered, and it has been covered adequately, so that it gives an insight into what exactly media reporting or journalism is, so that we give correct news. Because for the venue, and last but not the least to Dr. Pragati Bandyopadhyay, President of Center for Bharat Studies, and their able team members led by Shri Vishal Ghosh for organizing this evening. Without their effort, it would not have been possible. Thank you so much. আমি আমার বক্তব্যটি বাংলায় রাখছি। 5ই জুলাই একটা ভীষণ বিশিষ্ট দিন, কারণ আমার বাবা মার 53rd অ্যানিভার্সারি। আমার বাবা এসছেন আজকে, আমার পুত্র এসছেন। বাবাকে একটু ছেড়ে দেবেন। তারাই আমার ইন্সপিরেশন। তারা আমার কাছে আবদার জানিয়েছিল, না খুব সহজ ভাষায় যদি একটি বই লেখা যায়, যদিও সহজ করে বলা সহজ নয়, তাও চেষ্টা করেছি, আপনারা বলবেন কেমন হচ্ছে। এই সাবজেক্ট আসলে সমাজের একটি আয়না, ইটস আ মিরর। আমার ক্লাসে আমি একটা স্পেস দিয়ে থাকি যেখানে স্টুডেন্টসরা নির্ভীকভাবে প্রশ্ন করতে পারে, অনেক কিছু আলোচনা করতে পারে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হওয়া উচিত, আর কোথায় আমাদের আরো ভালো করতে হবে। কারণ মিডিয়া ইজ সেড টু বি দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, একমাত্র ইনস্টিটিউশন যে আরো 3টি গণতন্ত্রের স্তম্ভ লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ালকে প্রশ্ন করতে পারে। এখনকার সময় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা একটি পোস্ট ট্রুথ সমাজে বাস করি। আমাদের অডিয়েন্সে মিডিয়ার কিছু বন্ধুরা আছেন, আমার কিছু এক্স স্টুডেন্টস যারা বিভিন্ন মিডিয়া হাউসে প্রতিষ্ঠিত, তারাও আছে। তারা এটি সহমত হবেন আর সহমত পোষণ করবেন যে সবার ন্যারেটিভ ভিন্ন, সবার ট্রুথ ভিন্ন। টু সে ইট ইন ব্রিফ, ইটস আ বল গেম অফ ন্যারেটিভস, যেখানে অডিয়েন্স বা সাধারণ মানুষের কোনো বিষয়ে ওপিনিয়ন তৈরি করা বেশ কঠিন। এখানে মিডিয়া এথিক্স আসে, যেমন মিডিয়া ট্রায়াল। আমরা পূর্বে জেসিকা লাল মার্ডার কেস, নির্ভয়া কেস দেখেছি যে মিডিয়ার কত পাওয়ার, হাউ দে ক্যান মেক চেঞ্জেস হ্যাপেন থ্রু পিপলস মুভমেন্টস। কিন্তু যখন আমাদের মুঠো ফোন মানে মোবাইল ফোন তার অ্যালগরিদম সেট করে দেয় যে কোন খবর কতটা আমি দেখব, কোন ন্যারেটিভটা আমাকে দেখানো হবে, সেখানে ওপিনিয়ন তৈরি করতে হবে, কিভাবে করতে হবে, অডিয়েন্সকে খুব সন্তর্পণে খবরের দুপক্ষকেই দেখতে হবে। তাই মিডিয়া লজ এন্ড এথিক্স সাধারণ মানুষের রাইটস নিয়ে কথা বলে। কিছু কথা বলবো। হাসি ভাব করছি। 2004 সালের 14ই আগস্ট যদি আমি মিডিয়া করতে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞানের কিছু দাম নেই, তবুও আমি বলছি ব্যক্তিগতভাবে আমি প্রাণদণ্ড খুব একটা চাই না। কারণ এখন যে যে প্রশ্নগুলি উঠছে ফাঁসি নিয়ে, সেগুলি তো বেঁচে থাকতে পারে তবু তার সুরাহা করা যেত, প্রাণদণ্ড হয়ে যাওয়ার পরে তো আর কিছু করা যায় না। কিন্তু তারপরে নাকি কিছু তথ্য উঠেছে ইত্যাদি। এটা মনে রাখতে হবে। এই প্রসঙ্গে লেখক একটি শব্দ ব্যবহার করেছেন, জুডিশিয়াল এক্সিকিউশন। এই শব্দদ্বয়ের প্রয়োগ না হলে আমি খুশি হতাম। তো বলতেই পারেন যে আপনি কে বসে যে আপনি খুশি হবেন বা আপনার যেহেতু বই লেখা হয়নি, কিন্তু তাকেও আমি বলছি না হলে জুডিশিয়াল মার্ডার কথাটা সাধারণভাবে ব্যবহৃত হতো সুপ্রিম কোর্ট, ক্যালকাটা সুপ্রিম কোর্ট যখন নন্দকুমারের ফাঁসিটা দিল, সেখানে একটা বর্ণন করে ফেলেছিল, সেখানে যেটা বলা হতো যে আইনটা প্রয়োগ করেছিল সেই আইনটা ভারতবর্ষের আইন নয়। আরো অনেক ডিফেন্স ছিল, কিন্তু এলাইসা হিন্দের সেটা নয়। কারণ একটা জিনিস মনে রাখুন যে একজন বিচারকের কাজ একটা তথ্যের উপরে
যা পাওয়া গেছে তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে এই সময়তে একটা ফাঁসির একটা আদেশ দেওয়া। যে দুজন হাইকোর্টে এটা দিয়েছিলেন তাদের মধ্যে আমি দুজনের কথাই জানি অত্যন্ত কৃতবৃত্ত, এবং একজন সুপ্রিম কোর্টেও গেছেন এবং সমানের সঙ্গে কাজ করেছে, তাদের সততার নিয়ে কিচ্ছু বলার নেই। খালি একটা জিনিস দেখবেন, বলা হয়েছে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরে হয়েছে, সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরে অবশ্যই দোষীকে শাস্তি দেওয়া যায়। আমি ফাঁসিতে বিশ্বাস করি কি করি না সেটা বড় কথা নয়, কিন্তু দেওয়া যায়। মাথায় যেটা রাখতে হবে, এই সময় যখন বারবার প্রাণদণ্ড ভিক্ষার আবেদন জানানো হচ্ছিল, তখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে ওপিনিয়ন চায় এবং নির্দ্বিধায় রাজ্য সরকার বলেছিলেন হ্যাঁ ফাঁসি দাও। এই তথ্যটা খুব জরুরি। ফাঁসি শুধু দাও নয়, আমি নাম বলবো না, সেটা অসফল একজন মন্ত্রী স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে, একটা জাজমেন্টকে নিয়ে ওটা কাটা ছেঁড়া সব করতে পারি, কিন্তু তার কাছে যে তথ্য আছে তার অতিরিক্ত তথ্য যদি পরবর্তীকালে প্রকাশিত হয়, তাহলে কিন্তু আমরা রেট্রোস্পেক্টিভলি এই কোনো জাজমেন্টকে আমরা ভুল বা ঠিক বলতে পারি না, যেটাকে ইংরেজিতে বলে অ্যানাক্রোনিস্টিক ইনকনসিস্টেন্সি, কালালোচিতগত অসঙ্গতি। একটু এটা খেয়াল রাখতে ভালো হয়। বইটির মধ্যে অসংখ্য মুদ্রণ প্রমাণ আছে, সেটা উনি আমাকে যে শোভন একটি চিঠি লিখেছিলেন তার মধ্যে বলেছিলেন যে অনেক টাইপোগ্রাফিক্যাল মিস্টেক আছে, সেটা ঠিক করতে হবে। এবং আমি আরো একটা জিনিস একটুখানি বলবো, কতগুলো জায়গাতে যেমন একটু তালিকার মতন হয়ে গেছে, রাইটস অফ প্রাইভেসি বলে এই জায়গায়। आज आपकी जो किताब निकली है इसके ऊपर आप थोड़ा दर्शकों को बताएं। नमस्ते। द डायनामिक्स ऑफ मीडिया लॉज एंड एथिक्स इन इंडियन कॉन्टेक्स्ट, ये जो किताब है ये यूजी और पीजी मीडिया स्टडीज और लीगल स्टडीज का एक बहुत ही महत्वपूर्ण एक विषय है। और मैं कहना चाहती हूँ कि मीडिया लॉज, जब हम बोलते हैं कि मीडिया एक फोर्थ पिलर ऑफ डेमोक्रेसी है, जो एक इंस्टीट्यूशन है जो प्रश्न कर सकता है, इस माध्यम से, इस किताब के माध्यम से सिर्फ स्टूडेंट्स ही नहीं, जो सिटीजन राइट्स है, सिटीजन यानी कि जो हमारे जो कॉमन पीपल है, उनके लिए भी बहुत ही महत्वपूर्ण विषय है, क्योंकि हमें पता होना चाहिए कि कहाँ क्या बोलना चाहिए, स्पेशली सोशल मीडिया और डिजिटल मीडिया के अंदर। हम लोग जब लिखते हैं अपने फ्रीडम ऑफ स्पीच एंड मीडिया एक्सप्रेशन के बारे में, हमें जानना चाहिए कि कहाँ हमें रुकना है, वो भी बहुत ज़रूरी बात है, हमारे कॉन्स्टिट्यूशन में वो है। तो ये किताब मैंने बहुत 1 साल के करीब, 1 साल से भी ज़्यादा समय देके मैंने लिखा है, होपफुली कि सबके लिए ये बहुत ही महत्वपूर्ण किताब है। आपका नाम और डेजिग्नेशन? हाँ, मेरा नाम है मोमिता देदास, एसोसिएट प्रोफेसर, आमिटी स्कूल ऑफ कम्युनिकेशन, आमिटी यूनिवर्सिटी, कोलकाता। थैंक यू मैम। थैंक यू। Good evening, ladies and gentlemen. Firstly, I am profusely sorry for being late. I got stuck up in a jam. I have been honored to be here, and it is all courtesy Central Bharat Studies, Vishal, Dr. Pragati. Like Madam said also, I am not either linked with media or journalism by any chance, but I need to write. So whatever I know for the writer, Srimati Momita Dedas, she is an acclaimed educationist, an academician, and also she has been into journalism and has also got the Best Teachers Award. And I really congratulate her
for having written this book, Dynamics of Media Law in Indian Context. I think whatever I know little of this subject, this was a must, because this book, whatever I ran through it by something sent to me, it covers media acts, laws for journalism, because in today's world, as we all know, people are running after TRP ratings, but then there has to be correct reporting, correct journalism, that is called responsible journalism. So I feel that anybody in this field must go through this book, because it is covering all the aspects, the acts and the laws, along with case studies. Like even Srimati Momita brought out in her little introduction to the book, she has covered case studies with her experiences, where she has worked when she was working for Hindustan Times. So it will make a lot of difference for budding journalists, because journalism has gone into the electronic stream, and reporting, like I said, has to be responsible, has to be the truth. But then there are rules governing it which must be known to everybody. Also, she has covered the aspects of digital laws, the cyber laws, and that has been also encompassed with artificial intelligence, but digital and cyber has been covered, and it has been covered adequately, so that it gives an insight into what exactly media reporting or journalism is, so that we get the correct news. Because whatever is projected to us by the electronic media or by what we read is what we imbibe, and that is what we see. So if it is correct, we come to know of the correct news. And as long as it is analyzed and reported to us correctly, it is of value to us. Because there should not be cacophony in the news, it should be the need itself. So if we follow what is given in the book, the budding journalists or people already in the stream will really benefit from it. So, without taking much of your time, I feel that this book has been written very nicely, and though not my subject, but I now think that I must read this book once, so that I must also be aware of what all are the basics of media reporting and journalism. Thank you, and congratulations to you. My heartfelt gratitude to our dignitaries present on the dais, Chief Guest Honorable Dr. Justice Shami, Guest of Honor Dr. Rajeshri Shukla, our special guests of the evening, Shri Kushinji Bokshi and Colonel Dr. Shantanu Roy, who is on this way. And a special mention of the President of the Bharatiya Bhasha Parishad, Dr. Kusum Khemani, for the venue. And last but not the least, to Dr. Praviti Bandyopadhyay, President of Center for Bharat Studies, and their able team members led by Shri Vishal Ghosh for organizing this evening. Without their effort, it would not have been possible. Thank you so much. আমি আমার বক্তব্যটি বাংলায় রাখছি। 5ই জুলাই একটা ভীষণ বিশেষ দিন, কারণ আমার বাবা মার 53rd অ্যানিভার্সারি। আমার
এসছেন। বাবাকে একটু আমি চাইব মিডিয়া লস এন্ড এথিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন এবং লিগাল স্টাডিজের ক্যারিকুলামে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। আমি এই সাবজেক্টে দীর্ঘ 12 বছর পড়াচ্ছি আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের। তারাই আমার ইন্সপিরেশন। তারা আমার কাছে আবদার জানিয়েছিল, ম্যাম খুব সহজ ভাষায় যদি একটি বই লেখা যায়, যদিও সহজ করে বলা খুব কঠিন কাজ, খুব সহজ নয়। তাও চেষ্টা করেছি, আপনারা বলবেন কেমন হচ্ছে। এই সাবজেক্ট আসলে সমাজের একটি আয়না, ইটস আ মিরর। আমার ক্লাসে আমি একটা স্পেস দিয়ে থাকি যেখানে স্টুডেন্টসরা নির্ভীকভাবে প্রশ্ন করতে পারে, অনেক কিছু আলোচনা করতে পারে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হওয়া উচিত, আর কোথায় আমাদের আরো ভালো করতে হবে। কারণ মিডিয়া ইজ সেড টু বি দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, একমাত্র ইনস্টিটিউশন যে আরো 3টি গণতন্ত্রের স্তম্ভ লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারিতে প্রশ্ন করতে পারে। এখনকার সময় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা একটি পোস্ট ট্রুথ সমাজে বাস করি। আমাদের অডিয়েন্সে মিডিয়ার কিছু বন্ধুরা আছেন, আমার কিছু এক্স স্টুডেন্টস যারা বিভিন্ন মিডিয়া হাউসে প্রতিষ্ঠিত তারাও আছে। তারা এটি সহমত হবেন আর সহমত পোষণ করবেন যে সবার ন্যারেটিভ ভিন্ন, সবার ট্রুথ ভিন্ন। টু সে ইট ইন ব্রিফ, ইটস আ বল গেম অফ ন্যারেটিভস, যেখানে অডিয়েন্স বা সাধারণ মানুষের কোনো বিষয়ে ওপিনিয়ন তৈরি করা বেশ কঠিন। এখানে মিডিয়া এথিক্স আসে, যেমন মিডিয়া ট্রায়াল। আমরা পূর্বে জেসিকা লাল মার্ডার কেস, নির্ভয়া কেস দেখেছি যে মিডিয়ার কত পাওয়ার, হাউ দে ক্যান মেক চেঞ্জেস হ্যাপেন থ্রু পিপলস মুভমেন্টস। কিন্তু যখন আমাদের মুঠোফোন মানে মোবাইল ফোন তার অ্যালগরিদম সেট করে দেয় যে কোন খবর কতটা আমি দেখব, কোন ন্যারেটিভটা আমাকে দেখানো হবে, সেখানে ওপিনিয়ন তৈরি করতে হবে, কিভাবে করতে হবে, অডিয়েন্সকে খুব সন্তর্পণে খবরের দুপক্ষকেই দেখতে হবে। তাই মিডিয়া লস এন্ড এথিক্স সাধারণ মানুষের রাইটস নিয়ে কথা বলে, তাই এটি সবার জন্য গুরুত্বপূর্ণ। এবার আমি আমার ডাইনামিক্স অফ মিডিয়া লস ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট নিয়ে কিছু কথা বলবো, স্পেশালি দ্য মানে কন্টেন্টসে আমি কি কি দেখেছি। Unit 1 আমি রেখেছি introduction to media laws, what is media law, what is ethics, difference between laws and ethics, necessity, positive impact of media laws। যেখানে আমি একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি, যেটা হচ্ছে ধনঞ্জয় কেসটা রেখেছি। আমি শিক্ষাগত করার আগে আমি জার্নালিস্ট ছিলাম 9 বছর, আর সেই সময় যখন ধনঞ্জয় কেসটা হয় তখন আমি হিন্দুস্তান টাইমসে চাকরি করি। খুব কাছ থেকে ওই কেসটা দেখেছি, তাই এটা আমার ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা কেস স্টাডি, আমি এটা রেফারেন্স দিয়েছি। সেকেন্ড ইউনিট এভলিউশন অফ মিডিয়া লস, যেখানে হিস্ট্রিটা বলা হয়েছে। 3 নম্বর ইউনিটে আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা ছাড়া আমরা কিছু নেই, আমাদের সবকিছুই কনস্টিটিউশন, and we are very proud of our constitution. Unit 4 এ আমরা লিখেছি ইম্পর্টেন্ট মিডিয়া লস, যেখানে ফ্রিডম অফ স্পিচ